তোমাদের সাথে আজ থাকছি ভূগোলের 3 নম্বর মানের যে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। 3, 4, 12 অর্থাৎ ভালো মার্কস তোলার জন্য এখানে 3-এর 3 পেতে হয়। তো আমরা শুধু সাজেশন নয়, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নয়, সঙ্গেই আমরা উত্তর দেব। যে কতগুলি মূল প্রশ্ন তার উত্তর আমরা এখানে করব। তাই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, অবশ্যই ধৈর্য ধরে দেখে নিও, মিলিয়ে নিও। আর ইতিমধ্যে আমরা জীবনবিজ্ঞান, ভূগোলের 5 এবং ইতিহাসের 8 নম্বর, জীবনবিজ্ঞানের 2 নম্বরের এই লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। আমরা আজকে হয়তো নেক্সট ভিডিও দেখব, যেটা সন্ধ্যার দিকে, সেটা হচ্ছে যে ফ্রন্ট পেজ, যে নতুন খাতা এসেছে সে ফ্রন্ট পেজ কিভাবে ফিল আপ করবে। এখানে কিন্তু ত্রুটি হওয়া চলবে না। সে ফ্রন্ট পেজ ফিল আপ আগামীকাল কিন্তু আমরা ইতিহাসের 4 বা অন্যান্য যে অংশগুলো দেখব, এটা জাস্ট এটা বলে দিলাম আর কি। তো আমরা শুরু করি। তাহলে প্রথম যে প্রশ্নটি থাকে 3 নম্বরের, 4টে প্রশ্ন করতে হবে, 8টি প্রশ্ন থাকবে। প্রথম থাকবে নদী, হিমবাহ এবং বায়ু এই অংশ থেকে। এরই যেটা অথবা সেটা সাধারণত থাকে বায়ুমণ্ডল থেকে। তো আমি বলছি তোমরা এই নদী, হিমবাহ, বায়ু এই অংশ থেকে অবশ্যই প্রশ্নটি টাচ করবে। সংসদ টেস্ট পেপারে অর্থাৎ সরকারি টেস্ট পেপারে বারে বারে বদ্বীপ সংক্রান্ত 2টো প্রশ্ন দিচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে যে বদ্বীপ গড়ে ওঠে কেন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বদ্বীপ গড়ে ওঠে না কেন, অর্থাৎ একে অপরের বিপরীত একটা প্রশ্ন দিচ্ছে। তো আমরা 2টো প্রশ্নই কিন্তু এখানে ডিসকাস করব। দেখো, বদ্বীপ গড়ে ওঠে না কেন প্রশ্নটা দিয়েছে 3টে পেজে। আর অথবা প্রশ্নটা আসতে পারে যে তাপি এবং নর্মদাতে কেন বদ্বীপ গড়ে ওঠে না। তাহলে তার উত্তর তুমি কি লিখবে? না, এই সমস্ত নদীগুলো দৈর্ঘ্যে ছোট। দ্বিতীয়ত, অত্যন্ত শক্ত শিলা, অর্থাৎ আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এমন ভূমিভাগের উপর দিয়ে প্রসারিত হওয়ায় সেখানে পলি অত্যন্ত কম থাকে। তৃতীয় পয়েন্টটা লিখতে পারো যে মোহনা অধিক গভীর, বা নদী যেখানে প্রবেশ করছে সেই ঢালটি অত্যন্ত খাড়া। আর মোহনাতে সমুদ্র তরঙ্গের শক্তি ব্যাপক, বা নদী অত্যন্ত তীব্র গতিতে প্রবেশ করে। এরপরে বদ্বীপ গড়ে ওঠে কেন, এই যে প্রশ্নটাতে যে আমরা যদি যাই, এখানে দেখো উত্তর আমরা কমপ্লিট লিখেছি। বদ্বীপ গড়ে ওঠার কিছু অনুকূল শর্ত রয়েছে। প্রথম হচ্ছে যে পলি রাশির আধিক্য, নদী লম্বা, দুর্বল শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখানে যথেষ্ট পরিমাণ পলি রাশি হতে হবে, নদীতে বেশি জল বহন করতে হবে, এই বিষয়গুলো। এবং দ্বিতীয় পয়েন্ট স্বল্প বেগ, মোহনার কাছে নদীকে স্বল্প বেগে আসতে হবে যাতে পলি দূর সমুদ্রে না চলে যায়। অধিক লবণতা ও ঘনত্ব, যত লবণ বেশি হবে তত থিতিয়ে যাওয়ার পরিমাণ বেশি হবে। ভূভাগের স্থিতিশীলতা, অর্থাৎ সেখানটা যেন উত্থান পতন না হয় বা কম হয়, অর্থাৎ সেখানে যেন পলি রাশি দীর্ঘদিন ধরে সঞ্চিত হওয়ার সুযোগ ঘটে। সমুদ্রকে শান্ত হওয়া প্রয়োজন, স্থলবেষ্টিত সমুদ্র। এই পয়েন্টগুলো আমরা লিখেছি, মোট 6টা পয়েন্ট দিয়েছি। তুমি 3টে থেকে 4টে পয়েন্ট সুন্দর করে লিখে আসবে। তারপরে ছিল যে রসেমতান এবং ড্রামলিনের পার্থক্য। যদি হিমবাহের ক্ষয়কার্য থেকে প্রশ্ন দেয় বড়, তাহলে কিন্তু এই প্রশ্নটা আসবে না। যারা যদি এমন হতে পারে যে বায়ুর থেকে প্রশ্নটা দিয়ে দিল, তখন কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তার উত্তর দেখো আমি এখানে দিয়েছি, আকৃতি দিয়েছি, অর্থাৎ কেমন উঁচু ঢিবির মতো আকৃতি, ওদিকে উল্টানো নৌকার মতো আকৃতি হয়। মসৃণ না অমসৃণ। রসেমতানের ক্ষেত্রে হিমবাহে প্রবাহের দিকটি, অর্থাৎ যে দিকটি হিমবাহ যাচ্ছে, সাপোজ এটা যদি হিমবাহ যায় তাহলে এটা হচ্ছে মসৃণ, আর এই অংশটা হচ্ছে অমসৃণ। আর এটার ক্ষেত্রে উল্টোটা হয়, এই দিকটা অমসৃণ, এই দিকটা মসৃণ। তো এটা লিখছ। প্রতিবাদ ঢাল, মৃদু ঢালযুক্ত, এই অংশটা মৃদু, এই অংশটা খাড়া। তেমনি এই অংশটা খাড়া, এই অংশটা মৃদু ঢালযুক্ত। রসেমতানো পার্বত্য অংশে দেখা যায়। ড্রামলিন সাধারণত পর্বতের পাদদেশে বহির্বিধৌত সমভূমিতে দেখা যায়। রসেমতানো দেশ সাধারণত এককভাবে অবস্থান করে, আর ড্রামলিন ঝাঁকে ঝাঁকে অবস্থান করে, সেখানে ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপ তৈরি হয়। এরকম ছবিটাও আমি সাথে দিলাম, কারণ তোমরা দেখবে মডেল টেস্ট পেপারে যে উত্তর তাতে কিন্তু ছবিও দিয়ে দিচ্ছে। তারপরে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, মূলত 3-4টে পয়েন্ট
একটি যান্ত্রিক আবহবিকার, অধিক যান্ত্রিক আবহবিকার কারণে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। নেক্সট হচ্ছে স্বল্প বৃষ্টিপাত হওয়ায়, অর্থাৎ বার্ষিক 25 সেমির কম বৃষ্টিপাত হওয়ায় গাছপালা জন্মাতে পারে না, ফলে বায়ু বাধাহীনভাবে এগিয়ে চলে। উদ্ভিজ্জ আবরণের অভাব, এই পয়েন্টগুলো লিখলেই হয়। আলগা ভূপৃষ্ঠ, তাহলেই সেখানে বায়ুর কাজের প্রাধান্য বৃদ্ধি পায়। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে কেন? নদী কিভাবে ক্ষয় কাজ করে? অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম টেস্টের সময় বা টেস্টের আগে, টেস্ট পেপারের প্রত্যেকটি পেজে দেখবে অধিকাংশ প্রশ্ন সেগুলোই রয়েছে। তাহলে এগুলো দেখতে হচ্ছে, আশা করি তোমরা লিখে নিতে পারবে। আমি একটু দাঁড় করিয়ে দিলাম যাতে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য একটা পেজে রয়েছে। গিরিখাত ভি আর ওখানে আই তুলনামূলক কম গভীর, সংকীর্ণ ও বেশি গভীর, এটাও সংকীর্ণ। নিম্নক্ষয়ের সাথে পার্শ্বক্ষয়ের ভূমিকা থাকে, মূলত নিম্নক্ষয়ের ভূমিকা, পার্শ্বক্ষয়ের ভূমিকা কম। এই বিষয়গুলো লিখবে। এরপরে হিমরেখার উচ্চতা সর্বোচ্চ সর্বকালে স্থায়ী হয় না কেন? তোমরা জানো যে এর মূল পয়েন্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে অক্ষাংশ, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঋতুর যে তাপমাত্রার হেরফের, তৃতীয়ত হচ্ছে ভূমির ঢাল। নেক্সট, পর্বত আরোহণে ক্রেভাস এবং বাগসুন কেন বিপজ্জনক? এই প্রশ্নটা ডিসকাস হয়েছে আগে। পার্থক্য লেখা হয় ইয়ারদাং এবং জিউগ্যান। মরু অঞ্চলে সম্প্রসারণ প্রতিরোধের উপায়, নদীর বহন কার্যের 3টি পদ্ধতি। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন, 12টি প্রশ্ন, তবে সহজ প্রশ্ন, আরামসে করতে পারবে, করে নিও। আমি বায়ুমণ্ডল থেকে তোমাদের প্রশ্ন করতে মানাই করছি 5 এবং 3, কারণ বায়ুমণ্ডল অনেক বড় চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন। আমি জাস্ট প্রশ্নগুলো শুধুমাত্র দিলাম। স্থলবায়ু সমুদ্রবায়ু পার্থক্য 2টো পেজে ছিল। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, বা উচ্চ স্থান শীতল হয় কেন? সেম পার্থক্য লেখক ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাদ। 3টে করে পয়েন্ট মূলত লিখতে হবে। ওজোন স্তরের বিনাশ কিভাবে হয় বা এর প্রভাব কি? 3 নম্বরের ক্ষেত্রে মাথায় রাখবে 3টে মূল পয়েন্ট কিন্তু তোমাকে লিখতে হবে এবং 3টে সেপারেট প্যারাতে লিখতে হবে। গুছিয়ে লিখবে। পার্থক্যের ক্ষেত্রে ওদিকে হ্যাঁ এদিকে না এইভাবে লিখবে না, কমপ্লিট সেন্টেন্স তোমাকে দিতে হচ্ছে। আচ্ছা, বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয়? যে কোনো 2টি বায়ুমণ্ডল 3-4টে পদ্ধতিতে উত্তপ্ত হয়। বিকিরণ, পরিবহন, পরিচালন আর অ্যাডভোকেশন, 3টে প্রধান, তার মধ্যে 2টো বিকিরণ এবং পরিবহন বা পরিচালন। এটা লিখবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন? যেহেতু সেখানে প্রচুর উষ্ণতা, লম্ব সূর্যকিরণ, প্রচুর জলীয় বাষ্প, প্রচুর জলভাগ, প্রচুর ব্যাপক নিম্নচাপ ইত্যাদির কারণে। এরপরের প্রশ্নগুলো লেস ইম্পর্ট্যান্ট, আমি সবগুলো পড়ছি না। আশা করি দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। পুরীর জলবায়ু সমভাবাপন্ন, দিল্লি চরমভাবাপন্ন, বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা, পার্থক্য লেখা ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ু। এই প্রশ্নটা কিন্তু তোমাকে হয় 5-এ না হয় 3-এ, 2টো জায়গাতেই করতে হবে। 3-এ হলে তোমাকে 3টে পয়েন্ট, 5-এ হলে 5টি পয়েন্ট, ডিটেলসে পয়েন্ট। আচ্ছা, তারপরে উষ্ণতা এবং বৃষ্টিপাতের রেখাচিত্র কিভাবে গোলার্ধ নির্দেশ করে? খেয়াল রাখবে উত্তল যদি হয় তাহলে উত্তর গোলার্ধ, রস্যু রস্যু খেয়াল রাখবে। আর যদি দক্ষিণ গোলার্ধ হয়, অবতল আকৃতি যদি হয়, তাহলে দক্ষিণ গোলার্ধ নির্দেশ করবে। বৃষ্টির ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? এই এতগুলো না, আরও প্রশ্ন রয়েছে। বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? বায়ুমণ্ডল থেকে সাধারণত 3 নম্বরের প্রশ্ন আসে না। মাধ্যমিকের যে কোশ্চেন প্যাটার্ন তাতে 3 নম্বর থাকে না, কিন্তু গত বছর এখান থেকে প্রশ্ন যে কোনো কারণে হোক দিয়েছিল, তাই কয়েকটি প্রশ্ন দিয়েছি এখানে। এক হচ্ছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য, মুখ্য জ্বর গণজ্বরের পার্থক্য, এটা করতে পারবে। অ্যাপোজি পেরোজি 2 নম্বরের তো পড়তেই হচ্ছে। আর জোয়ার ভাটার ফলাফল, সুফল কুফল 2টো করে পড়লেই তোমাদের 4টে হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে 4.1-এর এতগুলো প্রশ্ন তুমি কি করছো না, তুমি করছো নদী, হিমবাহ, বায়ুর থেকে যে কটা প্রশ্ন বললাম সেই প্রশ্নগুলো কিন্তু করে নিও। আমি উত্তর সহই দিয়েছি। এরপরে এলো বর্জ্য ব্যবস্থাপনা। সব থেকে খুব বহু পেজে এসেছে। দেখো কতগুলি পেজে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি পেজে এসেছে এই বর্জ্য ব্যবস্থাপনার থেকে এই প্রশ্নটা। অতএব বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টে ভূমিকা। তুমি কি করতে পারো? তুমি স্কুল পরিষ্কার করতে পারো, তুমি তোমার বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে পারো যাতে বর্জ্য কম হয়,
পিকনিকের সিজনে তুমি থার্মোকল প্লাস্টিক ব্যবহার না করতে পারো, এই যে বিষয়গুলো তুমি একটা পেজকে রিইউজ করতে পারো, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। অর্থাৎ 3R এর ভূমিকাটাও এখানে কিন্তু তোমার থ্রু দিয়ে যেন উত্তরটা রেডি হয়। তারপর জীব বিশ্লেষ্য, বায়োডিগ্রেডেবল আর বায়ো নন ডিগ্রেডেবল, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর, এই প্রশ্নটা 1 2 3 4 5 6 ছখানা পেজে এসেছে। আমি কিন্তু এখানে তোমাদের উত্তর করে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিও। উত্তরটা দেখো কটি পয়েন্ট, 4টে পয়েন্ট দিয়েছি, 3টে পয়েন্ট দিলেই হয় মাধ্যমিকে। উত্তরটা অবশ্যই লিখে নেবে যা না আছে। বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা, অর্থাৎ রিডিউস, রিসাইক্লিং এবং রিইউজ, এই 3টে বিষয়কে তুলে ধরলেই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যে প্রশ্ন আসুক না কেন, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, এই বিষয়টা এখান থেকে দেখো আমি উত্তর লিখছি, এখান থেকে উত্তর স্টার্ট হয়েছে। উত্তরটা লিখে নেবে যে পুনর্ব্যবহার করা এবং পুনর্নবীকরণ করা, আবার প্রত্যাখ্যান করা অর্থাৎ রিফিউজ করা, এবং সম্পদকে সংরক্ষণ করার ব্যবস্থার নাম হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এখানে প্রথমে পরিমাণের হ্রাসকরণ, তুমি রিডিউস করবে কি করে? পুনর্ব্যবহার, আপাত বর্জ্যগুলিকে রূপের পরিবর্তন না করে তাকে পুনরায় ব্যবহার করা। তোমার কাছে খবরের কাগজ রয়েছে, তুমি সেটা কাগজের ঠোঙায় কনভার্ট করতে পারো। আচ্ছা, পুনর্নবীকরণ করা, তোমার কাছে রয়েছে লোহর টুকরো, অ্যালুমিনিয়ামের টুকরো বাড়িতে, সেগুলো বর্জ্য, সেটাকে তুমি গলিয়ে, অর্থাৎ গলিয়ে তাকে নতুন করা যাবে, এটা নবীকরণ। কাগজ পুনরায় গলিয়ে নেওয়া যায়, কাপড় পুনরায় গলিয়ে নিয়ে কাগজ করা যায়, এগুলো হচ্ছে পুনর্নবীকরণ করা। অর্থাৎ 3Rকে তোমাকে ডিটেলসে লিখতে হচ্ছে। রিফিউজ এক্সট্রা করে লিখতে পারো, যদিও সিলেবাসে নেই রিফিউজটা। এরপর প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ বা উৎস অনুসারে বর্জ্য কোথা থেকে নির্গত হয়। প্রকৃতি মানে কঠিন, তরল, বায়বীয়, আর উৎস মানে হচ্ছে যে বাড়ি থেকে বেরোচ্ছে না শিল্প কারখানা থেকে বেরোচ্ছে না কোথা থেকে নির্গত হচ্ছে সেই বিষয়টা। বর্জ্যের পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, পরিবেশের বর্জ্যের প্রভাব অর্থাৎ কতগুলি কুপ্রভাব, মানব শরীরের উপর কুপ্রভাব, গাছপালার উপর কুপ্রভাব, পরিবেশের অন্যান্য উপাদানের উপর কী কুপ্রভাব ফেলছে সেগুলোকে তুলে ধরা। তারপরে বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রেবারের ভূমিকা, এই প্রশ্নটি কিন্তু যদিও টেস্ট পেপারে খুব একটা পেজে আসেনি, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বিগত সালগুলিতে আসেনি। সেখানে আর্দ্র স্ক্রেবার এবং শুষ্ক স্ক্রেবারের ভূমিকা কি, যে দূষিত গ্যাসগুলো নিষ্কাশিত হয় সেক্ষেত্রে নিষ্কাশনের ভূমিকা, এই প্রশ্নটিও কোনোবার আসেনি। অর্থাৎ ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ যে পরিমাণ নোংরা জল তাকে বিশুদ্ধ পানীয় জলে কীভাবে কনভার্ট করা যায় তার প্রসেসগুলো কী কী, যদিও লম্বা উত্তর, কিন্তু এই দুটো দেখে রাখবে। বর্জ্য কম্পোস্টিং করার সুবিধা, অর্থাৎ জৈব সারে কোনো যেগুলো জৈব ভঙ্গুর সেগুলোকে জৈব সারে কী করে কনভার্ট করবে এই বিষয়টা। এরপর 4.3 হলে 4.1 হলো 4.2 4.3। 4.3 দুটো প্রশ্ন থাকে, একটি ভারতের প্রাকৃতিক থেকে, একটি ভারতের অর্থনৈতিক থেকে। তো যেটা প্রাকৃতিক থেকে সেটা অনেক লম্বা প্রশ্ন হয়, আমি তোমাদেরকে বলেছি ভারতের অর্থনৈতিক থেকে মূল প্রশ্ন উত্তর দিতে, তবে যারা অনেকটাই পড়াশোনা করেছো তারা সব প্রশ্নগুলো দেখে নাও। ভৌম জলের অতিরিক্ত ব্যবহার কুপ্রভাব, একটি পেজে এসেছে। খাদার এবং ভাঙারের মধ্যে পার্থক্য, একটি পেজে। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। দক্ষিণ ভারতে জলাশয় জলসেচ কেন অধিক প্রচলিত? মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা সংরক্ষণ, অর্থাৎ মৃত্তিকার ক্ষয় এবং মৃত্তিকা সংরক্ষণ, তার কারণ, এই বিষয়গুলো থেকে প্রশ্ন কিন্তু আসছে কয়েকটা পেজে, মোটামুটি 4-5টা পেজে মৃত্তিকা ক্ষয় এর কারণ, ফলাফল, সংরক্ষণ এই সংক্রান্ত প্রশ্ন। মৃত্তিকা ক্ষয়টা কি না, মৃত্তিকা যে পরিমাণে সৃষ্টি হয় তার থেকে যদি অপসারণ বেশি হয় তাহলে সেখানে মৃত্তিকা ক্ষয় হয়, এই বিষয়টা তুলে ধরে লিখতে হবে। পূর্বঘাট পশ্চিমঘাটের মধ্যে পার্থক্য, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কেন, মানুষের জীবনে বা প্রকৃতিতে হিমালয়ের 3টি গুরুত্ব, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা, মালনাদ এবং ময়দানের মধ্যে পার্থক্য, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, উত্তর ভারতের নলকূপ বা খালসেচ অধিক প্রচলিত কেন, তারপর সামাজিক কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য। এরপরে আমরা চলে এলাম
আঞ্চলিক ভূগোলে, যেটা তোমাদের করতে বলছি 4.3 যে অথবা প্রশ্নটি, সেখানে কি কি প্রশ্ন? কৃষির থেকে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, 3টে বৈশিষ্ট্য: জীবিকা সত্তাভিত্তিক, ক্ষুদ্র জোত মানে জমিগুলো ছোট ছোট, উৎপাদন কম হয়, এই বিষয়গুলোকে তুলে ধরা। নেক্সট হচ্ছে যে ভারতীয় ফসলের উদাহরণসহ শ্রেণীবিভাগ, অর্থাৎ খারিফ ফসল, রবি ফসল, এই যে বিষয়গুলো, জায়িদ শস্য, এই বিভিন্ন ধরনের 3 প্রকারের শস্য, খাদ্যশস্য, তৈলবীজ, এই বিষয়গুলোকে একটু মাথায় রাখা। ভারতীয় কৃষির সমস্যা এবং সমাধান, বর্তমানে যে কৃষি ব্যবস্থা, যে জমি ছোট হয়ে গেছে, তারপর অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার, মৌসুমি বায়ুর অনিশ্চয়তা, এই বিষয়গুলোকে এখানে লিখে ফেলা। শিল্প স্থাপনে, শিল্প থেকে এলাম, কৃষি শেষ হলো। শিল্প স্থাপনে জলবায়ুর বা কাঁচামালের প্রভাব কীরূপ, এটা লেস ইম্পর্ট্যান্ট, কিন্তু দেখে রাখবে। অর্থাৎ আর্দ্র জলবায়ুতে কোন শিল্প গড়ে ওঠে, শুষ্ক জলবায়ুতে কোন শিল্প গড়ে ওঠে। যেমন আর্দ্র জলবায়ুতে কার্পাস বয়ন শিল্প, শুষ্ক জলবায়ুতে ময়দা শিল্প, এবং সমভাবাপন্ন জলবায়ুতে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে চলচ্চিত্র শিল্প, এই বিষয়গুলোকে একটু লিখে ফেলা। পেট্রোসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বা সূর্যোদয় শিল্প বলা হয় কেন? ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির 3টি কারণ। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যদিও এসেছে মাত্র 2টো পেজে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই নগরায়নের 3টি সমস্যা, এটা তোমাকে 5-এ আমি করতে বলেছি, কিন্তু 5-এ করলে 3-এ করা যাবে, কারণ 3টে পয়েন্ট দিলেই এটা করতে পারবে। তারপরে রেলপথের সুবিধা অসুবিধা, সড়ক পথের গুরুত্ব, আমরা একটা প্রশ্ন রেখেছিলাম 5 নম্বরে, ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় পরিবহনের ভূমিকা, সেখান থেকে এই প্রশ্নটা উত্তরটা হয়ে যাবে। এরপরে শেষ প্রশ্ন 4.4-এ 2টো প্রশ্ন থাকে, দুটোই থাকে উপগ্রহ চিত্রে এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে। যেটা সব থেকে বেশিবার এসেছে, 9বার এসেছে, সেটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য। আমি দেখো এখানে উত্তরটা লিখেছি, পড়ছি না, পড়লে অনেক লম্বা হবে। আমি শুধুমাত্র তোমাদের বলছি স্ক্রিনশট নিয়ে উত্তরটা তৈরি করে নেবে বা লিখে নেবে। 7টি পয়েন্ট দিয়ে করেছি, তুমি অন্তত 4 থেকে 5টি পয়েন্ট লিখে আসবে। আচ্ছা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, জিও স্টেশনারি এবং সংসিঙ্ক্রোনাস। এই 2টো প্রশ্নের মধ্যেই হয়তো একটা প্রশ্ন থাকবে, মাধ্যমিকে শিওর, মানে মোটামুটি শিওর থাকতে পারো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো, উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব আলোচনা করো। এই ব্যবহার আর গুরুত্ব দেখবে মোরলেস সমান, একটু শুধু কায়দা করে প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া রয়েছে। ভূ বৈচিত্র্য মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেল উল্লেখ করো, অর্থাৎ 1:10 লাখ, 1:1 লাখ, 1:2.5 লাখ, এই যে এই জায়গাটি আছে, সেই 5টি ছকের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরতে হবে। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা, ব্যবহার এবং গুরুত্ব, এরকম প্রশ্ন আছে 3টে পেজে। এগুলো সহজ প্রশ্ন। উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্র তোলার পর্যায়, এটা লম্বা উত্তর, আশা করি এই প্রশ্নটা দেবে না। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা, উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় কেন। আশা করি 3 নম্বরের মানে প্রশ্নগুলো তোমাদের কমপ্লিট, সবাই ভালো উত্তর করবে এইটুকু আশা রেখে আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা বললাম যে ফ্রন্ট পেজে কিভাবে লিখতে হয় এই বিষয়টা, এবং ইতিহাসের 4 নম্বর দ্রুততার সাথে আসছে।